হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব যারা আমরা থাইল্যান্ডে ঘুরতে যেতে চাই, আপনি আমি আমরা যারা সার্ভিস হোল্ডার, জব করতেছি, চাকরিজীবী, এক্স্যাক্টলি আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। সো এই সবগুলো ডকুমেন্টসকে আপনার আমার বোঝার সুবিধার ক্ষেত্রে আমি মোটামুটি 5টা ভাগে ভাগ করে নিছি। সো এই 5টা ভাগ নিয়ে আজকের আলোচনা। আপনি যদি মোটামুটি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, আপনার ভিসা আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে কোনো এজেন্সির থ্রুতেও দিতে পারেন। এক্ষেত্রে যখন আপনি এজেন্সির কাছে যাবেন, আপনি সব ডকুমেন্টস একসাথে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বারবার এটা নাই সেটা নাই এরকম কোনো হ্যাসেল নিতে হবে না। সো চলে যাই মেইন ভিডিওতে। সো নাম্বার 1 আপনার লাগবে হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস। সো পার্সোনাল ডকুমেন্টস এর মধ্যে আপনার পাসপোর্ট, আপনার এনআইডি এবং আপনার ছবি। এক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং এনআইডি এই দুইটা আপনাকে মেক শিওর করতে হবে যেন কোথাও কোনো নামের স্পেলিং চেঞ্জ না থাকে অথবা আপনার বয়সের কোনো ঝামেলা না থাকে। যদি এরকম কোনো চেঞ্জ থাকে তাহলে যে কোনো একটা আপনি কারেকশন করে নেন, এছাড়া আপনি ভিসা পাবেন না অথবা পাওয়ার সম্ভাবনাটা কমে যায় আর কি। চলে আসবো নাম্বার 2, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। সো প্রফেশনাল ডকুমেন্টস আগেই বলে নিছিলাম যে আপনি আমি চাকরিজীবী, জব হোল্ডার, সার্ভিস হোল্ডার। সো এক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? যেহেতু আপনি চাকরিজীবী, আপনার প্রথম কথা আপনার লাগবে হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা এনওসি, আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনি একটা এনওসি নেবেন, নো অবজেকশন সার্টিফিকেট, যেখানে লেখা থাকবে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনি কতদিন ধরে এই কোম্পানিতে আছেন এবং কারেন্টলি আপনি এই কোম্পানিতে জব করতেছেন, আপনি ছুটি নিচ্ছেন, আপনি থাইল্যান্ডে ঘুরতে যাবেন, এটা একটা বিষয়। নাম্বার 2 আপনার লাগবে আপনার ভিজিটিং কার্ড, যেখানে অবশ্যই আপনার ভিজিটিং কার্ডটা ভ্যালিড এবং নতুন ভিজিটিং কার্ড হইতে হবে। নাম্বার 3 লাগবে আপনার আইডি কার্ড। সো এই যে আইডি কার্ডের কথা বললাম, ভিজিটিং কার্ড বললাম, নতুন ভিজিটিং কার্ড, এটা বলার কারণটা কি? কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকে আপনি প্রমোশন পাইছেন, হয়তো আপনি ইনচার্জ ছিলেন, আপনি হয়ে গেছেন ম্যানেজার, বাট আপনার ভিজিটিং কার্ডে আছে ইনচার্জ, এইচআর আপনাকে এনওসি দিছে সেখানে লেখা ম্যানেজার, আইডি কার্ডে আবার ইনচার্জ। সো এরকম হওয়া যাবে না, সবগুলা ডেজিগনেশন সেম থাকতে হবে। সো ডেজিগনেশন যদি আপনার চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা না পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, ঠিক আছে? সো মোটামুটি আপনি বুঝতে পারলেন পার্সোনাল ডকুমেন্টস, আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এবার চলে আসবো আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস। সো ফিনান্সিয়াল ডকুমেন্টস একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, পাশাপাশি আপনার ব্যাংক সলভেন্সি। সো এই যে আপনি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, ব্যাংক সলভেন্সি দিচ্ছেন, এখানে লাস্ট ব্যালেন্স আপনাকে রাখতে হবে অবশ্যই 85,000 টাকা। অনেকে বলবে যে 50-60 হাজার টাকা থাকলে হয়, সেটা হয়তো আজকে থেকে কয়েক বছর আগে যখন আপনার ডলারের রেটটা কম ছিল, বাট এই মুহূর্তে ডলারের রেট যেরকম, আপনাকে অবশ্যই 85,000 টাকা রাখতে হবে মিনিমাম, সেটা আপনার একার জন্য। সো আর যদি এমন হয় যে আপনি আপনার কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট দিচ্ছেন, যেখানে অলরেডি আপনার স্যালারি আসতেছে, অলরেডি আপনার স্যালারিটা এখানে আসতেছে, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি থাকলেই হলো। বাট যদি এরকম হয় যে আপনার স্যালারি অ্যাকাউন্ট এটা না, আপনার স্যালারি আপনি ক্যাশ নিচ্ছেন অথবা অন্য কোনো অ্যাকাউন্টে নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে আপনার এইচআর ডিপার্টমেন্ট বা আপনার এইচআর এর কাছ থেকে আপনাকে একটা পে স্লিপ নিতে হবে, যেখান থেকে আপনি, তারা যে আপনাকে প্রতি মাসে স্যালারি দিচ্ছে সেটার একটা প্রমাণপত্র, যেটা পে স্লিপ, পে স্লিপটাও আপনাকে সাথে রাখতে হবে। সো মোটামুটি আমরা বুঝে ফেললাম পার্সোনাল ডকুমেন্টস, প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস। নাম্বার 4টা আসলে কি? নাম্বার 4 হচ্ছে ট্রাভেল আইটেনারি। সো বেসিক্যালি এই ট্রাভেল আইটেনারি হচ্ছে আপনি কিভাবে যাচ্ছেন, কোথায় থাকতেছেন, এই বিষয়টা। সো আপনাকে আপনার আপনার যেই দিন থেকে ছুটি শুরু, যেদিন আপনি যাচ্ছেন এবং যেদিন আপনি ফিরে আসবেন, এই দুইটা ডেট ওয়াইজ আপনাকে একটা টিকিটের বুকিং কপি করতে হবে, বুক করতে হবে যে আপনি এত তারিখে যাচ্ছেন, এত তারিখে রিটার্ন চলে আসতেছেন। সো এটার একটা বুক করবেন। বুক করলেন, তো বুক করবেন কিভাবে সেটা আপনি কোনো একটা ওয়েবসাইটে যে করবেন, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখলেই পারবেন। সো আপনি বুক করবেন, বুক করার পরবর্তীতে সেই বুকিং কপিটা সাথে রাখবেন এবং আপনি বুক করবেন একটা হোটেল, যে হোটেলে যে আপনি থাকবেন, আপনি আশা রাখতেছেন যে আপনি যে ওই হোটেলে এই 5 দিন বা 6 দিন বা 10 দিন আপনি থাকবেন। সো সে একটা হোটেলের বুকিং কপি লাগবে। সো এই যে হোটেল বুকিং, এটা আপনি ফ্রি অফ কস্ট মোবাইল থেকে 2 মিনিটে করতে পারবেন, এটা আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। বাট কোনো কারণে যদি এই হোটেল বুকিং, তারপর হচ্ছে আপনার এই কি বলা যায় ট্রাভেল আইটেনারি ক্ষেত্রে আপনি যে বিমানে করে যাচ্ছেন এই বুকিং, এই দুটো যদি আপনি না পারেন নিজে করতে, আপনি যদি কোনো এজেন্সির হেল্প নেন, তারা 500, 1000, 2000 টাকা সার্ভিস চার্জ নেবে, বাট এটা ফ্রি অফ কস্ট, আপনি আপনার ফোন থেকেই করতে পারেন। সো যদি নিজে চান করতে পারেন, না হলে মোটামুটি নাই। সো মোটামুটি এই ছিল 4 রকমের ডকুমেন্টস: পার্সোনাল ডকুমেন্টস, প্রফেশনাল ডকুমেন্টস, ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং ট্রাভেল আইটেনারি। এই যে সবগুলো ডকুমেন্টস আপনি নিলেন, তো 5 নাম্বার ডকুমেন্টস আসলে কি? 5 নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, কাভার লেটারটা লিখতে হবে। সো এই ফর্মটা আপনি কোথায় পাবেন? আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফর্মের লিঙ্কটা, গুগল থেকে আপনি ডাউনলোড করে আপনি লিখতে পারেন। ফর্মটা ফিল আপ করে এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে আপনি যদি ভিএফএস সেন্টারে যে জমা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে। বাট আপনি যদি কোনো এজেন্সির হেল্প নেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই 4 রকমের ডকুমেন্টস নিয়ে এজেন্সির কাছে চলে যাবেন, এজেন্সি আপনাকে অবশ্যই
বাকি ফর্ম টর্ম ফিল আপ করে এটা তারা সবকিছু করে দিবে এবং তারা আপনাকে মোটামুটি একটা সার্ভিস চার্জ নিয়ে তারাই তাদের মতো সাবমিট করে দিবে এবং আপনাকে আপনার ভিসাটা হয়ে আসলে আপনি তারা রিসিভ করে এনে আপনাকে দিয়ে দিবে। এবং এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসা হচ্ছে স্টিকার ভিসা, আপনার পাসপোর্ট তারা জমা রাখবে, ভিএফএস এ সাবমিট করবে, তার পরবর্তীতে তারা আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প করে দিবে, ঠিক আছে। সো এই একটা মোটামুটি বিষয়। এক্ষেত্রে বলি, অনেকে আছে যারা হচ্ছে অতিরিক্ত বেশি চালাক, তাদের জন্য কিছু ফ্রি অ্যাডভাইস, ফ্রি টিপস। এমন যদি হয় যে আপনি একটা অফিসে নতুন জয়েন করছেন, হয়তো আপনি সেখানে মাত্র 1 মাস বা 2 মাস আছেন, বাট আপনি যে চিন্তা করলেন যে আমি 1-2 মাস আছি, আমার তো এত ডকুমেন্টস, এরকম ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে না, বা আমার পজিশন তো মাত্র জুনিয়র এক্সিকিউটিভ, কিভাবে হবে? এক্স্যাক্টলি আপনার যা আছে আপনি সেটা দেন। আপনি যদি সেই চালাক ব্যক্তির মতো এরকম করেন যে আপনি নতুন একটা ব্যাংক স্টেটমেন্ট বানাইলেন, নতুন একটা আপনি আপনার ডেজিগনেশন বাইরের থেকে বানায় নিলেন, এরকম যদি আপনি চালাকি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার ভিসা হবে না। 100% শিওর, মোটামুটি আপনি 1000% শিওর হতে পারেন যে আপনার ভিসা হচ্ছে না। বোঝা গেল যে আপনি যদি অনেক বেশি চালাকি করেন বা কোনো বুদ্ধিমানের কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার ভিসা হবে না। আপনার কাছে এক্স্যাক্টলি যেই সব ডকুমেন্টস আছে সেই সব কিছু নিয়ে আপনি আবেদন করে দেন, ইনশাআল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার অনেক বেশি উপকার হয়েছে ভিডিওটা দেখার জন্য, সো দেখার ফলে আর কি, সো নিয়ে আসতেছি নেক্সট ভিডিও আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আপনারা সার্ভিস হোল্ডার, জব হোল্ডার বা চাকরিজীবী, আপনারা যখন ভিসা অ্যাপ্লাই করবেন, যদি কোনো এজেন্সির থ্রুতেও করেন, অবশ্যই কোনো না কোনো অথেন্টিক এজেন্সির কাছে যাবেন, যার তার কাছে যাবেন না। যদি নিজেরটা নিজেও করেন, এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনারটা আপনার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কাভার লেটার লেখা লাগে বা এরকম যেই ইস্যুসগুলো, কাভার লেটার লেখা বা ফর্ম ফিল আপ, এটা কীভাবে ইজিলি করা যায়, এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ ভেরি শর্টলি নিয়ে আসবো। সো কাভার লেটারটা নিয়ে মূলত দেখাই দিব, বাট ফর্ম ফিল আপটা তো ভেরি ইজি। জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে যখন লিঙ্কটা দিয়ে দিব, সেখানে জাস্ট আপনি আপনার সবগুলো অপশানগুলো ফিল আপ করে নেবেন। আপনার নাম, বয়স, পাসপোর্ট নাম্বার সব কিছু মোটামুটি ফিল আপ করে দিলেই আপনার এটা হয়ে যাবে। এবং সব কিছু নিয়ে মোটামুটি আপনি যখন ভিএফএস সেন্টারে জমা দিয়ে দিবেন, তারা আপনার কাছে নির্দিষ্ট কিছুটা সময় দিবে। এই সময়ের মধ্যে তারা আবার আপনাকে আপনার ভিসা হয়ে গেলে সেটা সহ আপনাকে আপনার পাসপোর্টটা ফেরত দিবে। বাট এখানে একটা কথা বলে রাখি, যারা থাই ভিসা অ্যাপ্লাই করবেন, থাই ভিসার ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে একটা কল দিবে। সো এই কলটা যদি কোনো কারণে আপনি রিসিভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না। সো এক্ষেত্রে মাথায় রাখতে হবে, কলটা অবশ্যই রিসিভ করতে হবে। কলটা রিসিভ করা অনেক বেশি ম্যান্ডেটরি। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।